বার্তা সংস্থা এএফপি এক রিপোর্টে বলেছে, দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং আবার তা চালু হওয়ার পর লাখ লাখ বাংলাদেশি অনলাইনে ফিরেছেন। তারা নিজেদের ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন। এই সময় তারা যেসব কথা শুধু শুনেছেন, তাদের অনেকে পুলিশের সেই ভয়াবহ দমনপীড়নের দৃশ্য দেখে স্তব্ধ। গত মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 206 জন নিহত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মেয়াদে সরকারি চাকরিতে বিধির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে এটাই সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। নিহতদের মধ্যে কিছু পথচারী এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন, কিন্তু হাসপাতাল থেকে বলা হয়েছে নিহতদের বেশিরভাগই মারা গেছেন পুলিশের গুলিতে। এক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করার নিন্দা জানিয়েছেন মানবাধিকার বিষয়ক সংস্থাগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন। 11 দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ ছিল। এই জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ফুটেজ সংবাদভিত্তিক সম্প্রচার মাধ্যমগুলোতে ছিল ব্যাপকভাবে অনুপস্থিত। এরপর সচল করা হয়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক। এর আগে কি ঘটেছে সে সম্পর্কে ধারণা করতে পেরেছিলেন খুব কম মানুষই। যদিও এই অস্থিরতা শান্ত হয়েছে, কিন্তু তরতাজা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি করছে পুলিশ। ফলে এই সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভের জন্ম নিয়েছে। একজন যুবককে এক পুলিশ কর্মকর্তা গুলি করেছেন, তাকে অন্য একজন টেনে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন একটি শর্ট ক্লিপের জবাবে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী লিখেছেন, আমাদের ভাই ও বোনদের এভাবে কেমন করে হত্যা করছে পুলিশ। ওই ফুটেজটি রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ির বিষয়টি নিশ্চিত হতে সক্ষম হয়েছে এএফপি। সেখানে 3 জন প্রত্যক্ষদর্শী ভিডিওটি শনাক্ত করতে সহায়তা করেছেন। তারা সবাই প্রতিশোধ নেওয়ার ভয়ে নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। 20 জুলাই অস্থিরতার চরম পর্যায়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য সরকার দেশজুড়ে কারফিউ ঘোষণা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা দেয়। এরপরই ওই ঘটনা ঘটে। 3 প্রত্যক্ষদর্শীর একজন বলেন, ভিডিওর ওই ব্যক্তি 18 বছর বয়সী ইমাম হোসেন তায়েম। তাকে অভিযুক্ত করেছে পুলিশ, কিন্তু গুলি করার আগে সে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়নি। ওই প্রত্যক্ষদর্শী বলেন, মাটিতে পড়ে যায় তায়েম, তারপর হামাগুড়ি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে 2 জন মানুষ সরে যান, কিন্তু একজন যুবক ফিরে গিয়ে তার বন্ধুকে টেনে সরানোর চেষ্টা করেন। তায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার পিতা মইনুল হোসেন বলেন, পরের দিনই তিনি মারা যান। তায়েমের বড় ভাই তুহিন বলেন, তায়েম কোনো বিক্ষোভকারী ছিলেন না। কারফিউ বিরতির সময় সে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছিল। ফেসবুকে পোস্ট দেওয়ার পর তায়েমের ওই ভিডিওটি দেখেছেন কমপক্ষে 5 লাখ মানুষ। 60 সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য প্ল্যাটফর্মে। কিছুদিন আগে রামপুরা থেকে ধারণ করা আরেকটি ভিডিওটি যাচাই করেছে এএফপি। এতে দেখা যায় একটি নির্মাণাধীন ভবনে পালিয়ে আত্মরক্ষার চেষ্টাকারী এক যুবককে খুব কাছ থেকে গুলি করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর মতে ওই ব্যক্তি ভবন উঠে পালাতে চেয়েছিলেন। ফেসবুকের ওই ভিডিও ক্লিপটি দেখেছেন কমপক্ষে 20 লাখ মানুষ। ফেসবুকের একজন ব্যবহারকারী এটা দেখে কমেন্টে লিখেছেন, এই ভিডিও দেখে কতবার কেঁদেছি জানি না, আমি এখনও কাঁদছি। একটি স্বাধীন দেশে এটা হতে পারে না। 15 বছরের শাসন আমলে বিরোধী দলগুলোকে একপেশে করে ফেলা এবং নিষ্ঠুরভাবে ভিন্ন মতকে দমন করার অভিযোগে সরকারকে দায়ী করেছে অধিকার বিষয়ক গ্রুপগুলো। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম সূচকে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165 নম্বরে। এই অবস্থান রাশিয়ার নিচে এবং সৌদি আরবের উপরে। গত মাসের অস্থিরতার সময়ে প্রায় 2 কোটি মানুষের এই মেগা সিটির মানুষ তাদের ঘরের ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, কিন্তু টেলিভিশনে তা ভয়াবহভাবে সেন্সর করার ফলে তা ছিল অনুপস্থিত। বিশৃঙ্খলকারীদের উপর পুলিশের জবাব দেখানো হয়নি বললেই চলে। পক্ষান্তরে তারা প্রচার করেছে বিক্ষোভকারীদের দেওয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য। ছবি, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পর্যালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখতে পেয়েছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনেক স্থানে বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে পুলিশ। পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে জোসেফ বোরেল বলেন, বিক্ষোভকারী
ও অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ও প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনেক ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের কথা সপ্তাহান্তে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিরাপত্তা রক্ষাকারীরা চরম ধৈর্য দেখিয়েছে। সরকারি ভবনগুলোতে হামলা ঠেকাতে প্রয়োজন হয়েছে যখন, শুধু তখনই গুলি করেছে। যখন তারা দেখেছেন সম্পত্তি সুরক্ষা করা যাচ্ছে না, তখনই গুলি করতে বাধ্য হয়েছে পুলিশ। কিন্তু এগুলোর কোনো সত্যতা পায়নি এএফপি। ঠিক এভাবেই প্রতিবেদন করেছে এএফপি।